বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন A to Z আলোচনা করব। অর্থাৎ লেনদেন কি, লেনদেন কত প্রকার, লেনদেনের বৈশিষ্ট্য এবং কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয়, এই সমস্ত তো জানবই। তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষায় সবসময় একটা প্রশ্ন আসে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এইটাও আজকে ব্যাখ্যা করব। আচ্ছা, তো শুরুতেই লেনদেন কি দেখো, যে সকল ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকেই লেনদেন বলে। আচ্ছা, তো লেনদেন কি? যে সকল ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকেই লেনদেন বলে। খুব সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে লেনদেন কত প্রকার, এটি একটু মুছে নিই, তারপরে আবার আমরা লিখতে পারবো। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে লেনদেন কত প্রকার। লেনদেন হচ্ছে ভাইয়া দুই প্রকার। লেনদেন দুই প্রকার। এখন প্রশ্ন আসতে পারে যে লেনদেন দুই প্রকার, তাহলে কি কি? এক হচ্ছে বাহ্যিক লেনদেন আর দুই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, লেনদেন কয় প্রকার? লেনদেন হচ্ছে দুই প্রকার। এক বাহ্যিক লেনদেন এবং দুই অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, তো আমরা পাইলাম লেনদেন কি? যেই সকল ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাই লেনদেন। তারপরে লেনদেন কত প্রকার? লেনদেন দুই প্রকার। এক বাহ্যিক লেনদেন এবং দুই অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাই। এবার এখানে বলা আছে লেনদেনের বৈশিষ্ট্য। দেখো, লেনদেন কি দেখা তোমরা চেনবা যে এই ঘটনাটা লেনদেন আর এই ঘটনাটা লেনদেন না, তো এই জন্য আমাদের লেনদেনের বৈশিষ্ট্য জানা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লেনদেন হবে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। 1 নম্বরে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ কোনো ঘটনা যদি লেনদেন হয় সেইটা অবশ্যই মানে টাকা পয়সার দ্বারা আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে 2 নম্বরে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। ব্যবসায়ের বা আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন করবে। একটা ঘটনা তখনই লেনদেন হবে যখন সেই ঘটনাটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। যতক্ষণ না পর্যন্ত কোনো ঘটনা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটায় ততক্ষণ পর্যন্ত সেই ঘটনা লেনদেন হয় না। যেমন মনে করো, আমি যদি এই জাস্ট 2টা উদাহরণ দেবো, এই 2টা উদাহরণ দিয়ে তুমি পরীক্ষায় সব সময় পেয়ে যাবে। যেমন প্রথম উদাহরণ হইতেছে যে একজন 7,000 টাকায় একজন ম্যানেজারকে নিয়োগ দিছি,
বা এত টাকায় একজন কর্মচারীকে নিয়োগ দিছি। এখন দেখো, যখন আমরা একজন কর্মচারী বা একজন ম্যানেজার বা যে কেউ যদি আমরা কোনো কাজের জন্য নিয়োগ দিই, তখন তো সাথে সাথে তারে টাকাটা দিই না, তারে কাজের জন্য নিয়োগ দিছি কেবল, সে কাজ করবে, পরে টাকা পাবে, যখন সে বেতন পাবে তখন সেইটা লেনদেন হবে। কিন্তু যদি এমন লেখা থাকে যে একজন কর্মচারীকে নিয়োগ দিলাম, তো ওই নিয়োগটা কখনোই লেনদেন না। নিয়োগ যেমন কাউকে নিয়োগ কখনোই লেনদেন না। লেনদেন হবে তখন যখন তাকে বেতন দেওয়া হবে। লেনদেন হবে তখন যখন তাকে বেতন প্রদান করা হবে। যখন আমরা কাউকে নিয়োগ দেব তখন সেটা লেনদেন হবে না। এটা বুঝতে পারছো? এবারে 2 নম্বর উদাহরণটা দেখো। 2 নম্বর উদাহরণ হইতে যে তোমার প্রতিষ্ঠান কোনো কিছু ক্রয়ের ফরমায়েশ দিছে। আমরা ব্যবসায় প্রতিষ্ঠান মনে করো পণ্য ক্রয়ের বা আসবাবপত্র ক্রয়ের বা মেশিনারিজ ক্রয়ের ফরমায়েশ দিছে অথবা অর্ডার দিছে। তো ফরমায়েশ কখনোই এইটা কখনোই লেনদেন না। ফরমায়েশ বা অর্ডার কখনোই কোনো প্রকার লেনদেন না। কেননা আমি মনে করো 500 টাকা দামের একটা বই কেনার জন্য অর্ডার দিছি, এখন পর্যন্ত টাকা দেই নাই বা এখন পর্যন্ত আমি এটা কিনেই নাই, সোজা কথা, শুধুমাত্র ফরমায়েশ দিছি। তো এই ফরমায়েশ প্রদান কখনোই লেনদেন না, কেননা এর ফলে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে আছে না। ঠিক আছে, এটা তখনই লেনদেন হবে যখন এটা ক্রয় হয়ে যাইবে, অর্থাৎ ক্রয় হইলে এটা লেনদেন হইয়া যাইবে। আচ্ছা, তারপরে আরো একটা উদাহরণ দিই। এটা হচ্ছে বোনাস উদাহরণ। আমি বলছিলাম যে 2টা উদাহরণ দেবো, কিন্তু আমি 3টে উদাহরণ দিতেছি। আরেকটা উদাহরণ আছে। তো এই উদাহরণটা হইতেছে যে তোমার কোন জায়গায় আমরা কোনো কিছুর চুক্তি করছি। যেমন আমরা ব্যবসায় প্রতিষ্ঠান যদি চুক্তি করি, যেমন তার সাথে আমরা কাজের জন্য যেমন বর্তমানে কোলাবোরেশনে যায় না, তো কোলাবোরেশনে গেলেই বা চুক্তি করলেই সেখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। যেমন আমরা যদি চুক্তি করি যে আগামী 5 বছর যাবত তুমি আমার প্রতিষ্ঠানের জন্য লাইটিংয়ের ব্যবস্থা করবে, বা আগামী 5 বছর যাবত তুমি আমার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ব্যবস্থা করবে। যেমন এই রকমের হইতে পারে যে চ্যানেল জেডের সাথে চুক্তি করা হলো আগামী 5 বছর তাদের সাথে বিজ্ঞাপনের চুক্তি করা হলো 5,000 টাকা। এখন তোমরা ভাবতে পারো যে এখানে 5,000 টাকা লেখা আছে, তাইলে এটা লেনদেন না। ভাইয়া দেখো, যখন চুক্তি করে তখন কিন্তু টাকাটা প্রদান করা হয় না। চুক্তি করার সাথে সাথেই যে কোনো কিছুর চুক্তি কখনোই লেনদেন না, এটা মাথায় রাখবা। যখন বিজ্ঞাপন বাবদ প্রদান করা হবে তখনই সেইটা লেনদেন হবে। সুতরাং চুক্তি, এটাও লিখে দিই, চুক্তি কোনো প্রকার লেনদেন না। যখন বিজ্ঞাপন বা আমাদের কাজ যেটা করবে, সেই কাজটা যখন করবে তখনই সেইটা লেনদেন হইবে, অর্থাৎ টাকাটা যখন তাদের দেব। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক, এবার আমরা লেনদেনের 3য় বৈশিষ্ট্যের দিকে যাই। এখানে জায়গা নাই, তাই আমি এটা মুছে ফেলাই। ঠিক আছে, তো এবারে লেনদেনের 3য় বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। লেনদেনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত এরকমের সামথিং, না, দ্বৈত, ওকে, হ্যাঁ, দ্বৈত সত্তা। আচ্ছা, লেনদেনের 3য় বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা কি? দেখো, লেনদেনের 2টা পক্ষ থাকবে। যে কোনো লেনদেনের ফলে 2টা পক্ষ সবসময় প্রভাবিত হবে, ন্যূনতম 2টা পক্ষ। একটা পক্ষ গ্রহণ করবে, আর একটা পক্ষ প্রদান করবে। এখন কি গ্রহণ করবে আর কি প্রদান করবে? যে কোনো প্রকার সুবিধা, যে কোনো প্রকার সুবিধা। তো লেনদেনের 3য় বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। যেমন লেনদেনের সবসময় 2টা পক্ষ থাকবে। সত্তা মানে পক্ষ, লেনদেনের 2টা পক্ষ থাকবে। একটা পক্ষ গ্রহণ করবে আর একটা পক্ষ প্রদান করবে। তো কি গ্রহণ প্রদান করবে? সুবিধা। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এবার তাইলে লেনদেনের 4র্থ বৈশিষ্ট্যটা দেখি, যেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ। প্রত্যেকটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ। একটা লেনদেন আরেকটা লেনদেনের থেকে আলাদা। অর্থাৎ যদি এমন ঘটে যে মনে করো আমি ধারে পণ্য ক্রয় করছি
এবং 2 দিন পরে সেই টাকা পরিশোধ করছি। তাইলে এই ক্ষেত্রে দুইটা লেনদেন ঘটছে। এক, প্রথমত বাকিতে আমি ক্রয় করছি। 2, আমি আমার পাওনাদারকে টাকা পরিশোধ করছি। মনে রাখবা, যখন আমার কাছে কেউ টাকা পাইবে সে হইতেছে আমার পাওনাদার, আর আমি যখন কারো কাছে টাকা পাবো সে হইতেছে যে আমার দেনাদার। পাওনাদার হইতে যে আমার কাছে দায়, আমার প্রতিষ্ঠানের দায়, আর দেনাদার হইতে যে আমার প্রতিষ্ঠানের সম্পদ। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এবারে আসি আমরা লেনদেনের পঞ্চম বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা, দেখো লেনদেন দৃশ্যমান হতে পারে। যেমন যেই সকল লেনদেন আমরা সচরাচর দেখি, সোজা কথায় যেই লেনদেন দেখা যায় ওইটা দৃশ্যমান লেনদেন, আর যে লেনদেন দেখা যায় না ওইটা অদৃশ্যমান লেনদেন। এখন দৃশ্যমান লেনদেনের একটা উদাহরণ হইতে যে যেমন ক্রয়, আরও কয়েকটা বিক্রয়, আসবাবপত্র ক্রয়, দেনাদার, এগুলো হচ্ছে দৃশ্যমান লেনদেন, অর্থাৎ যেগুলো সবসময় টাকা পয়সা দেখা যায়, যে টাকা পয়সা আদান প্রদান হইতেছে। আর অদৃশ্যমান লেনদেনের একটা উদাহরণ খুব জরুরি, সেটা হচ্ছে অবচয়। অবচয়, অবচয় হইতেছে একটা অদৃশ্যমান লেনদেন। এখন অবচয় কি, খুব গুরুত্বপূর্ণ। অবচয় হইতে জিয়া এমন একটা জিনিস, দেখো যেমন আমরা যদি কোনো আসবাবপত্র ক্রয় করি, আসবাবপত্র মনে করো আমি 5,000 টাকায় ক্রয় করলাম, একটা 5,000 টাকায় আমি একটা টেবিল ক্রয় করছি। টেবিল ক্রয় করছি প্রতিষ্ঠানের কাজের জন্য। এখন মনে করো এটা আমি 2 বছর ব্যবহার করছি বা 3 বছর ব্যবহার করছি। এখন 3 বছর ব্যবহার করার পর ওইটা তো একটু তো ড্যামেজ হয়েছে, একটু তো নষ্ট হয়েছে। এখন যদি আমরা ওইটা বিক্রি করতে যাই তাহলে তো 5,000 টাকাই পাবো না, বুঝতে পারতেছো আশা করি। তখন মনে করো তুমি এটা বিক্রি করলা 3,000 টাকায়, তো 5,000 দিয়ে যে 3,000 গেছে, অর্থাৎ 2,000 টাকা, এই 2,000 টাকাই হইতেছে যে অবচয়। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে লেনদেনের ষষ্ঠ 6 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা, তো এটা হইতেছে যে কোনো ঐতিহাসিক ঘটনাও যদি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাইলে সেইটাও লেনদেনের অন্তর্ভুক্ত হবে আর কি, এইটাই বুঝাইতে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে সর্বশেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, লেনদেনের সপ্তম বৈশিষ্ট্য, যেটা লেনদেনের একদম সর্বশেষ এবং খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, 7 নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর প্রভাব। হিসাব সমীকরণের উপর প্রভাব। হিসাব সমীকরণের উপর প্রভাব। কোনো ঘটনা লেনদেন কিনা, এই পূর্বের যত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য নিয়ে এত ঝামেলা না করিয়া জাস্ট একটা বৈশিষ্ট্য দিয়ে আমরা ওই ঘটনাটা লেনদেন কিনা এটা নির্ণয় করতে পারি। কিভাবে? লেনদেনটার হিসাব সমীকরণের উপর প্রভাব যাচাই করলেই আমরা পাইয়ে যাব। তো হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ই। এ মানে হচ্ছে অ্যাসেট বা সম্পদ, সময়পদ সম্পদ। এল মানে হচ্ছে লিয়াবিলিটিস বা দায়, আর ই মানে হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ওকে, এজ ইকুয়াল টু এল প্লাস ই। আচ্ছা, এটা তোমাদের একটু ভালোভাবে বুঝাই। দেখো, আগে এই জিনিসটা বোঝো যে লেনদেনের সপ্তম বৈশিষ্ট্য বা সর্বশেষ বৈশিষ্ট্য বা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হিসাব সমীকরণের উপর প্রভাব। কোনো লেনদেন, কোনো ঘটনা যদি লেনদেন হইতে হয় তাইলে সেইটা অবশ্যই হিসাব সমীকরণের উপর প্রভাব ফালাইবে। যেমন কোনো ঘটনা, যেমন মনে করো আমি 5,000 টাকায় একটা টেবিল ক্রয় করছি, তো টেবিল একটা সম্পদ, আর আমার নগদ টাকা, যে টাকা দ্বারা আমি ক্রয় করছি সেটাও একটা সম্পদ। তো 5,000 টাকায় একটা টেবিল ক্রয় করার ফলে আমার নগদ টাকা কমে গেছে, আর আমার প্রতিষ্ঠানের কি আইছে? একটা টেবিল আইছে, যেটা একটা সম্পদ। অর্থাৎ সম্পদ গেছে, বিনিময় সম্পদই আইছে। তারপর যদি আমি বলি আমি একজন পাওনাদারকে পরিশোধ করছি 5,000 টাকা। পাওনাদার হইতে যাইয়া দায়, আমি আগেও বলছি একটু আগেও যে পাওনাদার প্রতিষ্ঠানের দায়, সুতরাং দায় পরিশোধ করছি, আমার দায় কমছে। সাথে আমি কি দিয়ে পরিশোধ করছি? নগদ টাকা।
সুতরাং নগদ টাকা হইতে যে সম্পদও কমছে, সুতরাং এটাও একটা লেনদেন। এইভাবেই মূলত লেনদেনগুলো জাজ করা হয়। আর আমি যে 3টে উদাহরণ দিয়েছিলাম, যে 3টে উদাহরণে তোমার পরীক্ষা আইবে ওই 3টে উদাহরণই আইবে। যে প্রথম হচ্ছে কোনো কিছু ক্রয়ের ফরমায়েশ দেওয়া কোনো প্রকার লেনদেন না। আচ্ছা, তো আমি যদি কোনো কিছু ক্রয়ের ফরমায়েশ দিই, এটা দ্বারা এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এর কোনো কিছু বাড়েও না, কোনো কিছু কমেও না, অর্থাৎ এইটার উপর কোনো প্রভাব পড়ে না, তাই ওইটা কোনো প্রকার লেনদেন না। দ্বিতীয়ত, কাউকে নিয়োগ দেওয়া, যেমন ম্যানেজারকে নিয়োগ দিছি 7,000 টাকার, মানে বা কর্মচারী নিয়োগ দিছি, এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও এই হিসাব সমীকরণের উপর কোনো প্রকার প্রভাব পড়ে না, তাই ওইটাও কোনো প্রকার লেনদেন না। তারপরে তৃতীয় যেই ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে চুক্তি সম্পাদন করা। অনেক সময় বিজ্ঞাপন চুক্তি এইটি মূলত মেইনে আসে, এই জন্য আমি বারবার বিজ্ঞাপনের কথাই বলতেছি। তো এই বিভিন্ন ধরনের চুক্তি করে, ওই চুক্তিটাও ততক্ষণ পর্যন্ত লেনদেনে কনভার্ট, মানে ততক্ষণ পর্যন্ত লেনদেন না যতক্ষণ পর্যন্ত ওই চুক্তির জন্য টাকা দিয়েছে বা চুক্তির কাজ করছে। আশা করি বুঝতে পারছো। তো এই যে হিসাব সমীকরণটা, এই হিসাব সমীকরণটাই কিন্তু আমি এই নিচে লিখে রাখছি, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, তো এই হিসাব লেনদেনের বৈশিষ্ট্য, এই 7ম বৈশিষ্ট্যর মাধ্যমেই লেনদেনের বৈশিষ্ট্য শেষ, অর্থাৎ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটা হচ্ছে লেনদেনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো ঘটনা লেনদেন হইতে হইলে সেটা অবশ্যই এই সমীকরণের উপর প্রভাব ফালাইবে। আর কোনগুলা লেনদেন আর কোনগুলা লেনদেন নয়, এইটা তো আমি তোমার এই বইলেই দিলাম। এই যে 3টা বলছি না, পরীক্ষায় যত ঘটনাই দেও এই 3টে ঘটনা কোনোদিনও লেনদেন না, আর বাকি যেইগুলো দেবে ওইগুলো লেনদেন ধরে নিতে পারো। একদম পরীক্ষায় যাই প্রশ্নটা মিলেই রাখতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। তারপরও তোমাদের বোঝানোর জন্য আরেকটু বুঝাই বলি, সেটা হচ্ছে যে যেইগুলা, মানে কোনগুলা লেনদেন আর কোনগুলা লেনদেন নয়, যেই ঘটনাগুলা এই যে হিসাব সমীকরণ, একটু সুন্দরভাবে আমি এই জায়গায় লিখি, দাঁড়াও সম্পূর্ণটা মুচ্ছে, এই জায়গায় একটু সুন্দরভাবে লিখি। সম্পদ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। যে কোনো ঘটনা যদি এই হিসাব সমীকরণটার উপর প্রভাব না ফেলায়, তাইলে ওইটা কখনোই লেনদেন হইতে পারবে না, একদম সোজা কথা, ঠিক আছে। আর যেই ঘটনা এই সমীকরণটারে লড়াইবে, অর্থাৎ প্রভাব ফালাইবে, সেই ঘটনাটাই লেনদেন। আশা করি বুঝতে পারছো, ওকে। আচ্ছা, তো এবারে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমরা বুঝবো। তো এই জন্য আমাদের আগে হিসাব সমীকরণটা বোঝা লাগবে। তো হিসাব সমীকরণ হইতে আছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। কিন্তু এই মালিকানা সত্ত্বরে আবার 4টা উপাদানে ভাগ করে লেখলে একটু বুঝতে সুবিধা হইবে। সেটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন। তো এই নিচের এই সমীকরণটাকে বলা হয় বর্ধিত হিসাব সমীকরণ। এই দুইটাই তোমরা ভালোভাবে মনে রাখবা। আর একটা জিনিস, মানে আর কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হইবে এই হিসাব সমীকরণ করার সময়। সেটা হচ্ছে যে সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব যে কোনো একটা কমবে। সম্পদ, যে কোনো একটা সম্পদ, হয়তো বা নগদ বা দেনাদার, যে কোনো একটা সম্পদ বাড়লে অন্য একটা সম্পদ কমবে, দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। এই কথাগুলো মনে রাখিয়া আমাদের হিসাব সমীকরণ করতে হবে। তাইলে আমি এবার আমার কাল্পনিক একটা প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা আমি এই জায়গায় এডিটিংয়ের মাধ্যমে শো করাই দিব মনে, তো এই প্রশ্ন দিয়ে এই হিসাব সমীকরণটা আমি তোমাদের করে দেখাই। এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হইবে যে সম্পদ, এই যে সম্পদ সমান সমান দায়, দায়ের নিচে দায়ের লিখছি, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, এই 4টা উপাদান দ্বারা আর কি ওঠানামা করবে। যদি মূলধন আসে তাহলে সেটা যোগ হবে মালিকানা সত্ত্বে, আয় আসলেও মালিকানা সত্ত্বে যোগ হবে, খরচ হইলে মালিকানা সত্ত্ব দিয়ে বিয়োগ হয়ে যাইবে, উত্তোলন হইলেও মালিকানা সত্ত্ব দিয়ে বিয়োগ হয়ে যাইবে। আচ্ছা, তাইলে এবারে ছকটা একবার ভালো করে দেখে নাও। একদম সর্ববামে এই জায়গায় থাকবে তারিখ, তারপরে থাকবে উদ্ধৃত্ত, তারপরে হইবে আমাদের হিসাব সমীকরণটা সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আর এই সম্পদের নিচে কয়েকটা ছোট ছোট ঘর আঁকছি। এই জায়গায় তোমরা তোমাদের প্রশ্নের হিসাব অনুযায়ী যেই হিসাবগুলো লেখা লাগে মোস্ট অফ দ্য টাইম তোমরা এইগুলো লেখলেই হয়ে যাবে। একটা নগদ দেনাদার আর সবসময় একটা অন্যান্য লেখে একটা রাখবা।
কেননা দেখা গেল তুমি প্রশ্নে দেওয়া আছে কিন্তু তোমার খেয়াল করো নাই, তখন তুমি ওইটাই অন্যর ঘরে বসাই দিতে পারবা, তখন মানে টিচার তোমার খাতায় নাম্বার কাটতে পারবে না কোনোভাবে। তারপর দায়ের ঘরেও ঠিক একইভাবে পাওনাদার বসাইলা, ঋণ বসাইলা, তারপর একটা অন্যান্য বসাই দিলা, যেমন আমি বসাই দিয়েছি, তারপরে মালিকানা সত্ত্ব, তারপর একটা মন্তব্যর ঘর। আচ্ছা, তো আমি যে প্রশ্নটা মনে মনে সাজাইছি, এটা মনে করো মার্চ মাসের 1 তারিখে লেনদেন হয়েছে, মালিক ব্যবসায়ের মূলধন আনয়ন করছে 50,000 টাকা। তো তারিখ হইবে মার্চ 1, মূলধন আনয়ন করছে 50,000 টাকা। সুতরাং প্রথমে তো মূলধন, এই যে মূলধনের কারণে মালিকানা সত্ত্ব 50,000 টাকা বাড়বে, 50,000 1 2 3 50,000 টাকা বাড়ছে, এবং মূলধনের মাধ্যমে নগদ অর্থ ব্যবসা হয়েছে, সুতরাং নগদ টাকাও 50,000 বাড়ছে, 50 1 2 3। দেখো এই হিসাবটার ফলে আমাদের সম্পদ বাড়ছে এবং দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়ছে, সুতরাং আমরা নিয়মের ভিতরে আছি। তারপরে এই একটা লেনদেন লেখার পর আমরা একটা হিসাব লেখার পর আমরা টোটাল ইডারে এইভাবে একটা দাগ রেখা টেনে দেবো আর কি। তো একটা দাগ টেনে দেওয়ার পর তারপরে এই উদ্ধৃত্ত কথাটা এইখানে লিখতে হবে, রস্যু দয় বয় রি তয় তত্ত্ব উদ্ধৃত্ত। তাই উদ্ধৃত্ত মানে হইতেছে যে অবশিষ্ট, এই উদ্ধৃত্ত শব্দটার মানে বোঝায় অবশিষ্ট আছে কতটুক। তো এখন তো কেবল প্রথম শুরু হয়েছে, তাই যেইটা আছে ওইটাই অবশিষ্ট আছে, যেমন 50,000 এইখানে 50 1 2 3, আর এদিকে কোনো অবশিষ্ট নাই, এই জায়গায় আছে শুধু 50,000, 50 1 2 3। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় লেনদেনের দিকে খেয়াল করব। তো এই প্রশ্নে দ্বিতীয় লেনদেন দেওয়া আছে, ধরো ধারে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, 10,000 টাকার। তো ধারে আসবাবপত্র ক্রয় করার ফলে এটা মনে করো মার্চ 3-এর, ঠিক আছে, এটা হবে মার্চ 3-এর, ঠিক আছে। তো মার্চ 3-এ মনে করো ধারে আসবাবপত্র ক্রয় করছি 10,000 টাকার, সুতরাং আমাদের একটা সম্পদ বাড়ছে আসবাবপত্র নামক। তো এই যে দেখো আমি আসবাবপত্রের কোনো হিসাবে এই দিকে আমি রাখিনি, সুতরাং আমি এটা অন্যান্যর ঘরে বসাই দিতে পারতেছি, সুতরাং এটা আমি অন্যান্যর ঘরে বসাই দিতে আসি যে 10,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র আসছে, আমি অন্যান্যর ঘরে বসাই দিতে পারছি। তারপরে হইতে যেহেতু ধারে ক্রয় করছি, আমাদের পাওনাদার বাড়ছে, প্রতিষ্ঠানের মানে দায় বাড়ছে, দায় পাওনাদার, কারণ পরে তারা আমার দিতে হইবে 10 1 2 3 কমা, ঠিক আছে। তারপরে এবারও একদম সম্পূর্ণটা প্রত্যেকটা হিসাব লেখা শেষ, সুন্দরভাবে একটা টান দেবা। একটা ভুল করছি আমি, দেখো এইটা একদম এইটার সোজাসুজি উদ্ধৃত্ত সোজাসুজি লেখা ঠিক হইবে না, একটু নিচে লিখতে হইবে, মানে তোমার এই যে উদ্ধৃত্তের নিচে লিখবা, ঠিক আছে। 10,000 1 0 10 1 2 3 10,000, ঠিক আছে। তারপরে হইতেছে উদ্ধৃত্ত লিখে লাইতে হবে, সাথে সাথেই রস্যু দয় বয় রি তয় তত্ত্ব উদ্ধৃত্ত সাথে সাথে লিখতে হইবে সবসময়। এইখানে আছে 50,000 1 2 3, এইখানে আছে 10,000 10 1 2 3, এইখানেও আছে 10,000 1 2 3, এইখানেও আছে 50,000 1 2 3। ওকে, তার মন্তব্যর ঘরগুলা কোনো সময় মানে সবসময় লিখে রাখবা, যেমন প্রথম তারিখে কি হয়েছিল, মূলধন আনয়ন করা হয়েছিল, তো এই জায়গায় লিখে দেবা মূলধন আনয়ন এই জায়গায় আর কি তুমি যেই হিসাবটা লেখছো এটা ছোট্ট করে সংক্ষেপে লিখে দেবা। দ্বিতীয় তারিখ হচ্ছে যে ধারে আসবাবপত্র ক্রয়, তো এই জায়গায় লিখে দেবা ধারে আসবাবপত্র ক্রয়, ঠিক আছে, ধারে আসবাবপত্র ক্রয়। আচ্ছা, তো এটা গেল উদ্ধৃত্ত। তারপরে হইতে যে আরেকটা লেনদেন আমরা ধরি, মনে করো মার্চ 8-এ আরেকটা লেনদেন ঘটছে, পাওনাদারকে, অর্থাৎ ওই যে আসবাবপত্র ক্রয় করছিলাম ওইখানে পাওনাদারকে প্রদান করা হয়েছে 7,000 টাকা, ঠিক আছে। তাহলে পাওনাদারকে 7,000 টাকা প্রদান করলে আমাদের নগদ টাকায় যেহেতু প্রদান করছি, নগদ টাকা কমছে, নগদের ঘরে আগে 7,000 কমাইতে হইবে। তো এই যে তারিখ বরাবর এই জায়গায় 7,000 লিখবো আমরা, 7,000। তো 7,000 যেহেতু কমছে, সুতরাং এইটা হচ্ছে মাইনাস। এখন এই মাইনাস না দিয়ে তুমি চাইলে এই জায়গায় একটা ব্র্যাকেটও দিয়ে দিতে পারো, একই বিষয়, যাক ব্র্যাকেটই দিয়ে দিলাম আমরা। তো আমাদের কি কমছে, আমাদের দায় কমছে, আমরা ধারে ক্রয় করছিলাম ওই জায়গা দিয়ে মানে ওই জায়গায় টাকাটা কমাইছি। তো এই যে এই ধারে ক্রয়ের এই জায়গা আমরা পরিশোধ করছি, এই জায়গা দিয়ে দেবো 7,000 টাকা।
অর্থাৎ এই জায়গা দিয়ে নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম, সোজা হিসাব, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার একদম সুন্দর সমানভাবে একটা রেখা টানিয়ে দিতে হবে। এটা খুবই সহজ, মানে কোনো প্যারা নেওয়ার কিছুই না, একদম সহজ একটা বিষয়। তো এই জায়গায় লিখে দিব যে পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ। ওকে, তারপরে আরো একটা লেনদেন আমরা লিখি, যেমন মনে করো অফিসের কর্মচারীকে বেতন প্রদান করা হলো 3000 টাকা। তো কর্মচারী, উদ্ধৃত্ত লিখতে হবে প্রত্যেকবার এই জায়গায়, রস্যু দয় বয় রি তত উদ্ধৃত্ত। প্রত্যেকটা হিসাব লেখার শেষে টান দেওয়ার পরে মন্তব্য লেখার শেষে উদ্ধৃত্তটা লিখতে হবে। যেমন এই জায়গা 50,000 থেকে 7,000 গেলে থাকে 43,000, 43 1 2 3, তো 43,000। এই জায়গায় 10,000 10,000ই থাকে, 10 1 2 3। এইখানে 3,000 থাকে, 10,000 দিয়ে 7,000 গেলে 3 1 2 3। এইখানে 50,000-এ 50,000ই থাকে, 50 1 2 3। আচ্ছা, এবারে মনে করো আমরা মার্চ মার্চ 12 নিই। মার্চ 12-তে একটা ঘটনা ঘটাই। মনে করো মার্চ 12 ঘটনা লেনদেন হয়েছিল এরকমের যে কর্মচারী, আচ্ছা যাও কর্মচারী বাদ দিলাম, ওইটা লিখতে যে একটা কুফা পড়ে গেলে যে উদ্ধৃত্ত লিখে নিতে কর্মচারী বাদ। তাহলে এবার কি হিসাব দেওয়া যায়? মনে করো মালিক উত্তোলন করলো 8,000 টাকা, বা মালিক উত্তোলন করলো 10,000 টাকা, 8,000 টাকা বা 10,000 যেটা খুশি দাও, আমি 8,000 দিলাম, ঠিক আছে। তো মালিক উত্তোলন করলো 8,000 টাকা, মালিক নগদ টাকা উত্তোলন করছে ব্যবসা থেকে 8,000 টাকা, সুতরাং নগদ টাকা 8,000 কমে গেছে। 8,000 টাকা নগদ ব্যবসা দিয়ে উত্তোলন করলে নগদ কমে গেছে। সাথে সাথে উত্তোলন মালিকানা সত্ত্বরে মাইনাস করে, এই যে উত্তোলন মালিকানা সত্ত্বরে কি করে? মাইনাস। সুতরাং মালিকানা সত্ত্বের ঘরেও 8,000 হইবে মাইনাস, ঠিক আছে। মাইনাস দাও বা ব্র্যাকেট দাও, আমরা যেহেতু ব্র্যাকেট দিছি ব্র্যাকেটই দিলাম। তারপরে আবার এইভাবে একটা সুন্দর রেখা টানবা, মন্তব্যটা দিয়ে দেবা যে উত্তোলন, মালিকের উত্তোলন, আচ্ছা উত্তোলন বানানো মানে ভুল লিখছি আমি, যাই সমস্যা নেই। তারপরে দিয়ে দাও উদ্ধৃত্ত, রস্যু দয় বয় রি তয় তত্ত্ব। আর আমার এই জায়গা নিচে জায়গা নাই, ঠিক আছে, তাই আমি এই হিসাব কয়টা দিয়েই তোমাদের এইখানেই শেষ করি, ঠিক আছে। আরও চাইলে তুমি যত হিসাব লেখবা নিচে তত হিসাব লেখা যায়। তো আমরা এই হিসাবটার এবার যোগ করি, তাইলেই দেখবা না এই যে সম্পদ এই সাইড, এই যে সম্পদ সাইড সমান সমান এই দায় যোগ মালিকানা সত্ত্ব করলে যে রইবে এটা সমান সমান হয়ে যাবে, ইকুয়াল হইবে, ঠিক আছে। তো দেখো আমাদের সম্পদ সাইডে আছে কত টাকা এই জায়গা, 8,000 যদি কমে যায় 43,000 টাকা দিয়ে, তাইলে আমাদের থাকে যে 29,000 টাকা। দাঁড়াও, 0 0 0, তো 8 আছে কত হইলে 13 হইবে, 8 9 10 11 12 13, 5 হইলে। আর এই জায়গায় ট্যাক আইবে, এই জায়গা হইবে 3, 35,000। ওকে, তারপরে এই জায়গা আছে 10,000, 1 0 10 1 2 3 10,000। এই জায়গা আছে 3,000, 3 1 2 3 3,000। আর এই জায়গা যদি 8,000 কমাই তাইলে হয় 45,000 দিয়ে, যদি আমরা 8,000 কমাই তাইলে হয় 42,000। 4 10 2 42 1 2 3। আচ্ছা, তো এই হইতে যে আমাদের টোটাল উদ্ধৃত্ত। এবারে উদ্ধৃত্ত করলে দেখি এইটা সমান সমান এইটা যোগ এইটা হয় কিনা, ঠিক আছে। তো নিচের এবারে কি করি, নিচের এইগুলো একটু মুছে ফেলাই। ওকে, তাইলে সহজে বোঝা যাবে। দেখো 35 আর 10 45,000 টাকা, 4 10 5 45 1 2 3 45,000 টাকা সমান সমান এই জায়গায় আছে কত 3,000, আর এই জায়গায় আছে 42,000। 3,000 আর 42,000ও হয় 4 10 5 45 1 2 3 45,000 টাকা। তো খুব সহজ মিলিয়ে গেলে আর এইটি উত্তর শেষ। এই ছিল তোমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাইলে এবার আমরা নেক্সট টপিকের দিকে আগাই। আচ্ছা, তো এবারে এই অধ্যায়ের একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার। তো চালান হইতে আছে যে ভাইয়া তোমার যে যত প্রকার বাকিতে ক্রয় বিক্রয় আছে, সেই বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ বাকিতে বা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালান তৈরি করা হয়। বাকিতে বা ধারে কোনো কিছু ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র হইতে যে এই চালান, আর এই চালান কে তৈরি করে? চালান তৈরি করে বিক্রেতা।
চালান তৈরি করে বিক্রেতা। দেখবা এই ধরনের একটা প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসে যে চালানকে তৈরি করে, ক্যাশ মেমোকে তৈরি করে, ডেবিট নোটকে তৈরি করে, ক্রেডিট নোটকে তৈরি করে। এই ভাউচার দিয়ে আবার এই ধরনের প্রশ্নটা আসে না। তো এই জন্য আমাদের সবগুলার জানা থাকা দরকার। যেমন চালান তৈরি করে বিক্রেতা, আর চালান তৈরি করা হয় ধারে ক্রয়ে বিক্রয়ের প্রমাণপত্র হিসেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো হইতেছে যাইয়া নগদে, ক্যাশ মেমো হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র। যখন কোনো ক্রয় বিক্রয় নগদে হয় তখন সেইটার জন্য আর চালান তৈরি করা হয় না, সেটার জন্য সরাসরি ক্যাশ মেমো তৈরি করা হয়। আর এই ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা, ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা, এবং ইহা তিন সেট বা 3 কপি তৈরি করা হয়, 1 কপি ক্রেতাকে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোট হইতেছে যে তোমার ধারে কোনো কিছু ক্রয় করছি আমি বা আমাদের প্রতিষ্ঠান ধারে কোনো কিছু ক্রয় করছে, তখন সেটা যখন ফেরত দেবে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে, ধারে ক্রয়কৃত কোনো কিছু ফেরতের ক্ষেত্রে, তো এটা এইভাবে লেখা যায় যে ধারে কৃত দ্রব্য ফেরতে। এই ডেবিট নোট কখন তৈরি করা হয়? যখন ধারেকৃত কোনো কিছু, ধারেকৃত দ্রব্য বা ধারেকৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় তখন এই ডেবিট নোট তৈরি করা হয়। আর এই ডেবিট নোটকে তৈরি করে, ডেবিট নোট তৈরি করে ক্রেতা। কেননা ক্রেতাই তো যখন ধারে কোনো কিছু ক্রয় করছিল সেইটা ফেরত দেছে, সেই মালের সাথে এই ডেবিট নোট পাঠাইয়া বিক্রেতাকে জানাই দেয় যে আপনাদের প্রোডাক্ট আমরা ফেরত দিলাম এই কারণে। তারপরে হচ্ছে ক্রেডিট নোটও সেম, ধারে বিক্রিত পণ্য, ধারে কৃতর জায়গায় হবে শুধু ধারে বিক্রিত পণ্য ফেরতের ক্ষেত্রে ক্রেডিট নোট তৈরি করা হয়। ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা। ক্রেডিট নোট কেন তৈরি করে? ক্রেডিট নোট তৈরি করে হচ্ছে যে এই যে ধারে ক্রয়কৃত পণ্য যখন ফেরত আসে, আমি বিক্রয় করছিলাম, আমার কাছে যখন ফেরত আসে, তো যিনি পাঠায় তাকে কনফার্মেশনের জন্য, তাকে জানানোর জন্য যে হ্যাঁ আমরা ফেরত পাইছি এবং আপনার ফেরত গ্রহণ করা হয়েছে, এই হিসাব করে ক্রেডিট নোট তৈরি করা হয়। তারপরে আসে ডেবিট ভাউচার। এই ডেবিট ভাউচার বা ভাউচার, সোজা কথা, ভাউচার হইতে যাইয়া কোনো প্রকার মানে এইগুলোর মতো এত গুরুত্বপূর্ণ না, এটা পরীক্ষায় সচরাচর অনেক কম আসে, মানে আসেই না বলতে গেলে, তারপরও আমাদের 0.001% গুরুত্বপূর্ণ হইলেও আমাদের জানা দরকার। তো সেটা হচ্ছে তোমার যে ডেবিট ভাউচার হইতে যে মূলত লেনদেনের প্রমাণপত্র, ভাউচার লেনদেনের আলাদাভাবে একটা প্রমাণপত্র। তো ভাউচার 2 প্রকার, ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার দ্বারা প্রতিষ্ঠানের যত প্রকার খরচ আছে, ডেবিট ভাউচার দ্বারা প্রতিষ্ঠানের খরচের হিসাব রাখা হয়। আর এই ডেবিট ভাউচার নগদান বই বলো, নগদান বই বলো, ক্যাশবুক বলো বা নগদান রেজিস্টার বলো, যেটাই বলো, এইটার ডেবিট দিকে লেখা হয় না, এইটার ক্রেডিট দিকে লেখা হয়। ক্রেডিট দিকে বা খরচের দিকে লেখা হয়। ডেবিট ভাউচার দ্বারা মূলত প্রতিষ্ঠানের খরচ প্রকাশ করা হয়। আর এই ডেবিট ভাউচার সবসময় নগদান বই, ক্যাশবুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিকে অর্থাৎ খরচের দিকে লেখা হয়। আর ক্রেডিট ভাউচার দ্বারা প্রতিষ্ঠানের আয় বুঝায়, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় লিপিবদ্ধ করে রাখা হয়। আর এই ক্রেডিট ভাউচার নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, ডেবিট বা প্রাপ্তির দিকে লেখা হয়। তো এই যে প্রত্যেকটা, যেমন চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট বা ভাউচার যেগুলো আছে, তোমরা ভাবতে পারো যে এইগুলোর শখ মনে রাখা বা মুখস্থ রাখা অনেক কঠিন। আসলে এগুলো মুখস্থ রাখা অনেক কঠিন। তাই আমি তোমাদের কয়েকটা টিপস বা মানে ছোট ছোট বিষয় বুঝাইতে চাই, যেগুলো খেয়াল করে বুঝলে
তোমাদের এগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। প্রথমত এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ারই দরকার নাই। এই যে এগুলো আছে, এগুলোর যত ছক আছে, এই ছকগুলো তেমন একটা সহজে প্রশ্নে আসে না, কিন্তু এই চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট আর ক্রেডিট নোট, এই চারটা একটু বেশি মনোযোগ দিয়েই পড়া দরকার। তো যখন তুমি পড়বা বা এগুলো লেখবা, তখন একবারে ভালোভাবে একবার তাকাইয়ে দেখবা যে কি কোন জায়গায় কোনগুলো আছে, তারপর একবার দেখে দেখে খাতায় লেখবা। দেখে দেখে একবার লেখার পর পরবর্তীতে তুমি একটা সৃজনশীল প্রশ্ন যখন সলভ করবা, তখন বা নিজেই না দেখে আরেকবার লেখার চেষ্টা করবা, তখন এমনিতেই সবগুলো আয়ত্তে এসে যায়। এটা একবার দুইবার প্র্যাকটিস করলেই হয়ে যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লাগে বা যদি তুমি কোনো কিছু শিখতে পারো, তাইলে পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানাই। যদি পরবর্তী ক্লাস যদি তোমরা দেখতে ইচ্ছুক হও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল বাটনে সিলেক্ট করে রাখবা। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।